ইরানের পারমাণবিক স্থাপনায় আইডিএফের বিমান হামলা, ইসরায়েলে জরুরি অবস্থা জারি, যুক্তরাষ্ট্রের হাত নেই দাবি মার্ক রুবিওর। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক আজ, নির্বাচনের সময় নিয়ে হবে মূল আলোচনা, লন্ডনের দিকে তাকিয়ে পুরো দেশ। হাসিনার বাসভবন সুধা সদন এখন যেন মাদকের আখড়া, চলছে অনৈতিক কার্যকলাপ, স্থানীয়দের পাশাপাশি পথচারীও ভুগছে নিরাপত্তাহীনতায়। কুষ্টিয়ায় জনমহল জবরদখলের অভিযোগ, বিএনপি নেতাদের বিরুদ্ধে মৎস্যজীবীদের বৈধ কাগজ থাকলেও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ। এবং আগামী 1 বছরের জন্য টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, 3 ফরম্যাটে 3 অধিনায়ক নীতি বাস্তবায়ন বিসিবির। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গভীর রাতে বিস্ফোরণ ও আতঙ্কে ঘুম ভাঙে মানুষের। আইডিএফের দাবি, কয়েক ডজন যুদ্ধ বিমান নিয়ে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় তারা। নিহত হয়েছেন IRGCর প্রধান ও 2 বিজ্ঞানী। এদিকে এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের হাত নেই বলে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। লুৎফুর কবিরের রিপোর্ট। গভীর রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। দফায় দফায় বিস্ফোরণে ঘুম ভাঙে মানুষের, আতঙ্কে কোনো মতে বাইরে বেরিয়ে আসে লোকজন। ইসরায়েলের দাবি, রাত 3টার দিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক স্থাপনা ঘিরে এ অভিযান চালিয়েছে আইডিএফ। অভিযানে অংশ নেয় একাধিক যুদ্ধ বিমান। হামলার পরপরই পাল্টা ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে তেল আবিব। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ, বেজে উঠে সাইরেন। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানকে পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার লক্ষ্যে আইডিএফ সুনির্দিষ্ট আক্রমণাত্মক অভিযান শুরু করেছে। প্রথম দফায় এই অভিযান শেষ হয়েছে। আইডিএফ দীর্ঘ সময় এই অভিযানের প্রস্তুতি নিয়েছে এবং সফল। ইরানের পারমাণবিক কর্মসূচিতে সরাসরি এ হামলার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ইরান পরমাণু অস্ত্রের মালিক হয়ে গেলে পুরো মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করে তুলবে। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য মনে করেন তিনি। হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এছাড়াও 2 পরমাণু বিজ্ঞানীর প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানে হামলায় ট্রাম্প প্রশাসনের কোনো হাত নেই দাবি করে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তবে একে জঘন্য ঘটনা আখ্যা দিয়েছে ডেমোক্রেট শিবির। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়কোনা, খাগড়াছড়ির বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল সহ বিভিন্ন প্রজাতির ফুল। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে, দেখার আমন্ত্রণ রইল। হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে আজ মিলিত হচ্ছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে মূল আলোচনা হবে। গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যে এ বৈঠক থেকেই বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের দুয়ার খুলবে। রাজনীতিতে আসবে সুবাতাস, সূচনা হবে নতুন দিগন্তের। এ বৈঠকের দিকেই তাকিয়ে পুরো দেশবাসী। নাইম আফসারের রিপোর্ট। পুরো বাংলাদেশ এখন চেয়ে আছে লন্ডনের দিকে। শুক্রবার সকাল 9টায় ডরচেস্টার হোটেলে বসছে হাই ভোল্টেজ মিটিং। মিলিত হবেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, 2 ঘন্টার এই বৈঠকে মূল আলোচনা হবে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে। ডক্টর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন, তাতে আপত্তি প্রধান দল বিএনপির। লন্ডন বৈঠকেই এই সমস্যার সমাধান হবে, নিষ্পত্তি হবে সব সংকটের, এমন আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি মনে করেন, বৈঠকটি হবে জাতির জন্য দিক নির্দেশনামূলক। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের বৈঠকটি একটি দিক নির্দেশনামূলক এবং জাতির টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। কারণ এই বৈঠকেই অনেক কিছুই
দুইজনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ইস্যুগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে আয়োজন করা লন্ডন বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন দুই পক্ষই। এই বৈঠকেই বিএনপির সঙ্গে সরকারের সব মতপার্থক্য ও দূরত্ব কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ। বিএনপির নেতা আমির খসরু লন্ডনে গেছেন। জানা গেছে বৈঠকের ব্যাপারে তিনি তারেক রহমানকে সহযোগিতা করবেন, তবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে থাকবেন না তিনি। মূল বৈঠকটি হবে 1-to-1। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বৈঠক ঘিরে দুই পক্ষেই ছাড় দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে, আর তাহলে সব টানাপড়ন দূর হবে, কেটে যাবে আস্থার সংকট। লন্ডন বৈঠকেই খুলে যেতে পারে জাতীয় ঐক্যের দরজা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হাই ভোল্টেজ বৈঠকটি হবে যে হোটেলে, সেই ডরচেস্টার হোটেলেই উঠেছেন ডক্টর ইউনূস। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তা এক ধরনের বাতুলতা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তার আশা এ বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে উল্লেখ করে দলের পক্ষ থেকে বৈঠকের সাফল্য কামনা করেন। এ সময় উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগও করেন রিজভী। যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন এখন যেন মাদকের আখড়া। পাশাপাশি চলছে অনৈতিক কার্যকলাপও। রাত যত গভীর হয় ততই যেন তৎপরতা বাড়ে মাদক সেবীদের। এতে শুধু আশেপাশের বাসিন্দারাই নয়, পাশের সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও ভুগছেন নিরাপত্তাহীনতায়। সাদ আহমেদের রিপোর্ট। গেল 5 ফেব্রুয়ারি অগ্নিসংযোগের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন। নজরদারি না থাকায় বাড়িটি এখন মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আখড়ায় পরিণত হয়েছে। 4 তলা বাড়িটির কোনো ঘরে নেই আসবাব, ভেঙে ফেলা হয়েছে টাইলসও, মেঝেতে পড়ে আছে পোড়া ছাই। দিন কিংবা রাত ভবনের প্রতিটি ফ্লোরে বসে মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আড্ডা। শুধু মাদক সেবনই নয়, মাদক সেবনের পাশাপাশি চলছে অনৈতিক কার্যকলাপ। শুধু তাই নয়, মাদক সেবনের রুমেই তৈরি করা হয়েছে টয়লেট। আমরা যদি দেখাতে চাই, সন্ধ্যা হলে এখানে জমে মাদকের আড্ডা। শুধু মাদক নয়, সাথে হয় নানা ধরনের অনৈতিক কার্যকলাপ। ভবনগুলোর মেঝেতে দেখা যায় নানা অসামাজিক কার্যকলাপের চিত্র। দিনের বেলাতেও চলছে অবাধ মেলামেশা। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং নারী সহ নানা শ্রেণীর লোক। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরও বেড়ে যায়। তারা বলছেন ধানমন্ডি লেক সংলগ্ন এই ভবনটি এখন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে সন্ধ্যার পরে তো অনেক ছেলেপেলে ঢোকে, অনেকজনের নেশাপান করে, আবার গভীর রাত 10টার পরে মেয়েও নিয়ে অনেকজনের ভিতরে অনৈতিক কার্যকলাপ হয়। এখানে আসলে অনেক অকাম কুকাম হয়, বুঝছে। এখানে এসে আবার ট্যাবলেট খায়, গাঁজা মাজা খায়। এখানে থাকাটা আমাদের জন্য মুশকিল, কারণ এখানে যেসব অকাম কুকাম হয় তাতে একটা সমস্যা। এখানে মাদকের আড্ডা হচ্ছে, তাছাড়া এখানে বাড়িওয়ালাদের একটা আতঙ্ক না, কখন চুরি হচ্ছে, কখন ছিনতাই হচ্ছে, তো সব কিছু মিলে একটা বিশাল ঝামেলা। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া বাড়িটি ঘিরে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনেও। দেখে পরিত্যক্ত ভুতুরে বাড়ি মনে হলো এটি সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন, যেটি এখন পরিণত হয়েছে মাদকের আখড়ায়। শুধু মাদকই নয়, সন্ধ্যা হলে জমে ওঠে নানা অনৈতিক কার্যকলাপ। স্থানীয় বাসিন্দারা বলছেন কিশোর গ্যাং এবং মাদক সেবীদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা হুমকিতে রয়েছেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। পটুয়াখালীতে নিজ উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মাহমুদের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলায়
পাতাবুনিয়া বটতলা বাজারে এই ঘটনা ঘটে। রাতে নুরুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানান। জানা গেছে, রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। এর ঘণ্টা তিনেকের মাথায় সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত 1:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনী এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি বলে আবারও পোস্ট করেন নূর। এর আগে রাত 8টার দিকে বাজারে একটি আলোচনা সভা চলাকালীন গণপরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। ভিপি নূর কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই। কাজী এখন বাংলাদেশে এমন কোন কুতুব তৈরি হয় নাই যেই কুতুবকে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর ভয় করবে। কুষ্টিয়ায় মৎস্যজীবীদের জলমহল জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকার মাছও। মৎস্যজীবীদের দেওয়া হচ্ছে হুমকি ধামকি, জলমহাল ঘিরে চালানো হচ্ছে অস্ত্রের মহড়া। সরকারের কাছ থেকে জলমহালটি লিজ নেওয়ার বৈধ কাগজপত্র থাকলেও অভিযোগ দিয়ে মিলছে না প্রশাসনের কোনো সহায়তা। জলমহালটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান মৎস্যজীবীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 37,81,000 টাকায় গত পহেলা বৈশাখ থেকে 3 বছরের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভগীরদহ জলমহলটির 13 কিলোমিটার জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেয় জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি। প্রায় অর্ধ কোটি টাকার মাছ ছেড়ে চাষ কার্যক্রম শুরু করেন মৎস্য চাষিরা। তাদের অভিযোগ, স্থানীয় সাবেক বিএনপি নেতা রবিউল সরকার ও আসাদুজ্জামান মিঠু সহ বেশ কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক দখল করে জলমহলটি, তুলে নেয় অর্ধ কোটি টাকার মাছও। এছাড়াও হুমকি দিয়ে জলমহল ঘিরে তারা চালাচ্ছেন অস্ত্রের মহড়া। কতিপয় বিএনপির নামধারী লোকজন জোর দখল করে রাখেছে গোটা নদীটা। এরা বিএনপি করে প্রভাবশালী ছাত্র ছাড়াই থাইকে হুমকি ধামকি দিয়ে নদীতে নামতে দিচ্ছে না। জোর দখলে সেই মাছটা মারে নিচ্ছে, এটা বিএনপির লোকজনই। এখন এটা তো আমরা ডাকে পাইছি, এটা তো আমাদেরকে সরকার বুঝাই দিছে। সরকারের কাছ থেকে জলমহলটি লিজ নেওয়ার বৈধ কাগজপত্র থাকলেও অভিযোগ দেওয়ার পরেও মিলছে না প্রশাসনের কোনো সহায়তা। এতে চরম বেকায়দায় পড়েছেন মৎস্যজীবীরা। জলমহলটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন তারা। এখন তো নদী আমাদের, কিন্তু ওরা ওদের ধামকি ধমকিতে আমরা ফিরতে পারছি না। লাঠি জানে, প্রশাসন জানে, আসে এসে চলে যায়। সরকারের কাছে আমার আবেদন, যারা পাইছে তাদের যেন সুষ্ঠুভাবে নদীটা আবাদ করতে দেয়। তবে জলমহল দখল ও মাছ তুলে নেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্তরা। তোমরা পাইছো ভালো কথা পাও, আমাদের যে মাছ আছে আমরা নদীতে কিছু না 8টা পাট আছে, বুঝছেন, পাট হ্যাঁ, আমার এই অংশে মনে হয় 40 জন পার্টনার আছে। এরা হচ্ছে এই মাছটার মালিক। আমাদের মাছই ওরা মারতে দেবে না, এই ব্যাপারে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন পাইকারা ঘুরে বেড়াচ্ছে। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। আমি যে আমার উপর যে তদন্ত আছে সেই তদন্ত আমি করব, আর যে মাছ যে চুরির বিষয়টা আছে সেই বিষয়টা আমি থানাকে অবহিত করেছি এবং তারা অস্ত্র প্রদর্শন করছে এটাও আমি জেনেছি, এবং এই বিষয়ে আমি র্যাব এবং সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি ব্যবস্থা গ্রহণ হবে। এক পক্ষের আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা আইনের ব্যবস্থা নিব। জলমহলটি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। আবারও মাছ চাষ করবে মৎস্যজীবীরা, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ ফিরতি যাত্রা নিয়ে আরও জানাতে কুমিল্লা ও নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও মামুন খান। প্রথমে যাচ্ছি কুমিল্লায়। সুমন, যাত্রীদের ভিড় কেমন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। স্নিগ্ধা, আপনাকে আমি একটা জিনিস বলি, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা মহাংশে আমি একটা দেখেছি প্রতিটা বাস স্ট্যান্ডে আসলে যাত্রীদের চাপ রয়েছে এবং তারা কোনো ধরনের বাড়তি টাকা আদায় করছে না এবং যথাসময়ে বাস আসছে এবং ছেড়ে যাচ্ছে। তবে এই বিষয়ে ঈদকে ঘিরে আসলে যে ধরনের ব্যবস্থা থাকার দরকার ছিল সকল বাস স্ট্যান্ডের মধ্যে দেখেছি নিরাপত্তা শুরু করে এখানে যারা
যাত্রী রয়েছে তারা বলছে স্বস্তিতে তারা এসেছেন এবং স্বস্তিতে ফিরে যাচ্ছেন। তবে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি দু একজনের সাথে, আসলে আমি একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আপনারা তো ঈদ করেছেন এবং স্বস্তিতে এসেছেন, স্বস্তিতে যাচ্ছেন, টিকিটের দাম বৃদ্ধি করেছে কিনা বা টিকিটের দাম একই রকম আছে কিনা? আমরা ফার্স্ট আসছি আজকে এশিয়াতে, ওরা 350 টাকা করে নিচ্ছে। না আগে কত ছিল আমি জানি না, আমরা ওই লাইনে পদ্মা যাতায়াত করি, তো ওই লাইনের গাড়িগুলো না পাওয়াতে ওরা হাউসফুল আসে, যার জন্য পাইনি দেখে আমরা এখানে কুমিল্লায় এসে এশিয়ার টিকিট কাটছি। তাতে তারা 350 টাকা করে রাখছে। আর ভাড়া অরিজিনালি কত ছিল আগে আর কত কি আমি ক্লিয়ার না। যেটা বলছিলেন আমি আর দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আপনার টিকিট পেতে কোনো কষ্ট হয়েছে কিনা? টিকিট কষ্ট হয় না, কিন্তু যে গাড়ি চাইছিলাম গাড়ি পাই না। চাইছিলাম আব্দুল্লাহপুর যাওয়ার জন্য, কিন্তু আব্দুল্লাহপুর পাই না, সায়দাবাদ যাইতেছি, ওই থেকে বাইকে যাইতে হবে আবার। মানে আব্দুল্লাহপুরের টিকিট একদিন আগে বিক্রি হয়ে গেছে। যেটা বলছিলেন যে টিকিটের দাম বৃদ্ধি পায়নি এবং তারা বলছে কত সময় টিকিট যাচ্ছে, এবং সেদিক থেকে যদি কথা বলি যে কুমিল্লা আমি দেখেছি প্রতিটা স্ট্যান্ডে আসলে যত সময় বাস ছেড়ে যাচ্ছে, এবং আমি যদি কথা বলবো বাস কাউন্টারের মালিকের সাথে কথা বলবো, আসলে আপনারা একটু জানাবেন যে টিকিটের দাম বৃদ্ধি হয়েছে কিনা আর যাত্রীদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে। ধন্যবাদ দেশ টিভিকে। আমরা যাত্রীদের টিকিটের ভাড়া আমরা 1 টাকাও বাড়াইনি। নিয়মিত ভাড়া যেটা সারা বছর চলে এইভাবে গাড়ি যাচ্ছে, এবং যাত্রীরা যাতে পর্যাপ্ত পরিমাণে গাড়ি পায় সেই ব্যবস্থা আমরা রাখছি। তারপরও যেহেতু প্যাসেঞ্জার চাপ বেশি, মোটামুটি ভাবে এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। হয়তো বিকালের দিকে যাত্রীর সংখ্যা বাড়তে পারে, যেহেতু শুক্রবার বিকালের দিকে, তখন হয়তো গাড়ির কিছুটা সংকট দেখা দিবে, কিন্তু ভাড়া বাড়ার বৃদ্ধির জন্য না। রাস্তায় এখান থেকে যে পরিমাণ যাত্রী যায়, ঢাকা থেকে তার অর্ধেক যাত্রী আসে। আসলে যে কথা বলছিলেন কুমিল্লার সকল বাস কাউন্টারে আছে যাত্রী চাপ রয়েছে, যত সময় ছেড়ে যাচ্ছে কুমিল্লা। আসলে আমি এখন চলে যাচ্ছি নাটোরের মামুন বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ সুমন ভাই। আমরা এখন অবস্থান করছি নাটোরের বাসস্ট্যান্ড এলাকায়। মূলত ঈদকে সামনে রেখে এই ঈদ শেষে কিন্তু ঘরমুখো মানুষের যে ফিরতি ঢাকায় যে কর্মব্যস্ত জীবনে ফিরছে, তার সর্বশেষ জানাচ্ছি আমরা নাটোর থেকে। এবং নাটোরের বাইপাসে এই কর্মব্যস্ত যে মানুষজন রয়েছে তারা কিন্তু এক এক করে ছুটি শেষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করে এখন মূলত তাগিদে রাজধানীমুখী হচ্ছেন। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার উদ্দেশ্যে যেই গাড়িগুলো রয়েছেন সেগুলো কিন্তু ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে সকাল 6টা থেকে কিন্তু রওনা দিয়েছে, এবং তারা যারা যাত্রী রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এইবার অন্যান্য বারের চেয়ে যে নির্বিঘ্নে তারা এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ ভাবে যেতে পারছেন, যে এই ঈদের ছুটি কাটিয়ে বাসস্ট্যান্ড জুড়ে যাত্রীদের আসা যাওয়া থাকলেও তারা স্বস্তিতেই বলছে যে গন্তব্যে পৌঁছাচ্ছেন। কয়েকজন যাত্রী জানায় আগের বছরগুলোর তুলনায় এবার ঈদের পরের দিনগুলো ফেরার অভিজ্ঞতা অনেকটাই স্বস্তিদায়ক। এবারে ঈদের দীর্ঘ ছুটি টানা 10 দিন থাকায় স্বস্তিতে বাড়িতে যায়, এবং সেই ছুটি কাটিয়ে কিন্তু আস্তে ধীরেই তারা কর্মব্যস্ত জীবনে এবং যে ঢাকা শহর, সেই ঢাকা শহরে ফিরতে শুরু করেছে। এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি সার্বিকভাবে কিন্তু পর্যবেক্ষণ করছে, এবং যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন থেকে কিন্তু সার্বিকভাবে কাজ করছে। এবং কোথাও যদি বেশি ভাড়া নেওয়া হয় সেখানে কিন্তু সেনাবাহিনীর যে হস্তক্ষেপ, এবং সেনাবাহিনী কালকেও কিন্তু নাটোর বাস স্ট্যান্ড এলাকায় কিছু জায়গায় কিছু পরিবহনের যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু অভিযান চালিয়েছে। জি ধন্যবাদ। আমি নাটোর থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। কুমিল্লা ও নাটোর থেকে সড়কের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কবির ও মামুন খান। ধন্যবাদ আপনাদের দুজনকে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী AH হিমেল সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হিমেল, স্টেশনে ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন যাত্রীরা, আমাদের বিস্তারিত জানাবেন।
স্নিগ্ধা, আজ ঈদের সপ্তম দিনের মাথায় কিন্তু রাজধানীতে ফিরছে নগরবাসী, অর্থাৎ আমরা সকাল থেকে এখানকার ট্রেন যাত্রীদের পর্যবেক্ষণ করছিলাম। আমরা যেটা দেখছি যে সকাল থেকে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে, অর্থাৎ ঢাকামুখী হচ্ছে কিন্তু বিভিন্ন ট্রেন, এবং এই মুহূর্তে কিন্তু পঞ্চগড়ের যে ট্রেন একতা এক্সপ্রেস সেই ট্রেনটি কিন্তু এই মুহূর্তে স্টেশনে এসেছে, এবং ঠিক এই মুহূর্তে কিন্তু যাত্রীরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে টিকিটের স্বল্পতার কারণে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ টিকিট না থাকাতে বেশ ভোগান্তিতে পড়েছেন তারা, অর্থাৎ ট্রেনের টিকিটের সিট ছাড়াও অনেকে কিন্তু দাঁড়িয়ে এসেছেন। আমরা একজন যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে আপনি একটু জানাবেন যে এই ট্রেনে আসছেন, আপনি কি সিট পেয়েছিলেন নাকি দাঁড়িয়ে আসছেন? সিট পেয়েছেন। কেমন হয়েছে আপনার জার্নি? ভালো হয়েছে। উনি যেটা বলছিলেন যে উনি সিট নিয়ে এসেছিলেন, যার কারণে ঠিকঠাক আসতে পেরেছেন। আমরা এখানকার স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন ঢাকামুখী যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত হয়নি। ঢাকাতে যে ট্রেনগুলো ঢুকেছে সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে ঢাকার দিকে আসছে, এবং এই মুহূর্তে কিন্তু একতা ট্রেন আসছে, এবং যাত্রীরা যেটি বলছেন যে অনেকে দাঁড়িয়ে এসেছেন, অনেকে সিটে করে এসেছেন। স্বস্তি ও স্বস্তির মাঝখানে কিন্তু তারা ঈদের যে আনন্দ ভাগাভাগি করে কিন্তু কর্মজীবী মানুষগুলো ঢাকায় ফিরছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনের যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই, শুধু ঢাকাতে যে নগরবাসীরা ঢাকায় ঢুকছে সেটি নয়, এখানে কিন্তু ঢাকার থেকে বাহিরে যাওয়ার জন্য, অর্থাৎ যারা ঈদের পরে ছুটিতে যাচ্ছে তারাও কিন্তু স্টেশনে অপেক্ষা মানাচ্ছেন, সেটাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। এখানকার ট্রেন কর্তৃপক্ষ যেটি বলছেন যে ট্রেনের যে ঈদের যে চাপ, সেই চাপকে সামাল দেওয়ার জন্য কিন্তু বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। দুটি ট্রেন কিন্তু দেওয়া হয়েছে যেন যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়, তেমনটা কিন্তু এখানকার ট্রেন কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ রাজধানীর কমলাপুরে যে ট্রেন শিডিউল, রাজধানী কমলাপুরের যে ট্রেনের শিডিউল, সেটা কিন্তু কোনো রকম ভাবে ব্যাঘাত ঘটছে না। আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি, সেটি হলো ট্রেনে যে মানুষের চাপ, তারা কিন্তু যথাসময়ে ফিরতে পারছে রাজধানীতে। এখানকার যাত্রীরা যেটি বলছেন যে বাসে যদিও যানজটের বিষয় থাকে, কিন্তু ট্রেনে কিন্তু সেরকম বিষয়টি নেই, অর্থাৎ ট্রেনে তারা ঠিকঠাক উঠতে পেরেছেন এবং ঠিক সময়ে কিন্তু ঢাকাতে পৌঁছতে পেরেছেন। রাজধানী কমলাপুর থেকে ঈদ ফিরতি যাত্রার আবার কাছে এই ছিল সর্বশেষ। স্নিগ্ধা, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন HM হিমাল, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, বাজার দর কেমন এবং ক্রেতাদের কি প্রতিক্রিয়া আমাদের জানাবেন? স্নিগ্ধা, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনার যে নিত্যপণ্যের বাজার রয়েছে, ঈদ পরবর্তী সময়ে আমি যদি সেই যে বাজারের চিত্র যদি আপনাদেরকে জানাতে চাই, নেত্রকোনা জেলা শহর সহ 10টি উপজেলা রয়েছে, তো প্রত্যেকটি বাজারের যে অবস্থা, বিশেষ করে নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজার সহ আশপাশের যে বাজারগুলো রয়েছে, সেসব বাজার ঘুরে আমরা যেসব তথ্য জানতে পেরেছি যে ঈদের এই পরবর্তী সময়ে কিন্তু নিত্যপণ্যের বাজার মোটামুটি অনেকটাই স্বাভাবিক রয়েছে, বিভিন্ন পণ্যের দাম। তবে কিছু কিছু পণ্য, যেমন বিশেষ করে সবজির যে মূল্য রয়েছে, আলু, টমেটো, শসা, গাজর, এরপরে আপনার পটল, ঢেঁড়স সহ সব কয়েকটি এই সবজির দামই কিন্তু কিছুটা বেড়েছে, এবং 50 টাকা কেজির নিচে কিন্তু আসলে কোনো সবজি মিলছে না নেত্রকোনার বাজারগুলোতে। তবে গাজরের দামটা একটু অনেকটাই বেশি, 70 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, টমেটো 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং পটল 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শসার দামও কিন্তু 40 থেকে 45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যে মাছ রয়েছে, আসলে আমাদের এই এলাকায় যদিও হাওড়াঞ্চল, এখানে দেশীয় মাছের যে আমদানি এখন থাকার কথা, মাছও কিন্তু দেশীয় প্রজাতির মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না। তবে পুকুরে চাষ করা যে মাছ রয়েছে, সেই মাছের দামও কিন্তু অনেকটা বেশি বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তবে স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগি সহ কক মুরগির মূল্য। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন কিন্তু এই নেত্রকোনার আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, সেই বাজারটি কিন্তু মোটামুটি এখনো জমে ওঠেনি। দোকানপাট খুলছেন বিক্রেতারা এবং ক্রেতারাও, তারা কিন্তু বাজারে আসতে শুরু করেছেন। আমরা একটু জানবো এখানকার একজন ক্রেতার কাছে। আচ্ছা, এই যে নিত্যপণ্যের বাজার, বিশেষ করে মাছের বাজার এবং সবজির বাজারের কি অবস্থা?
আসলে মাছের বাজার আমি একজন ক্রেতা হিসাবে আমার স্থানীয় বাসিন্দা এখানকার প্রায় বাজারে আসি, কয়েকদিন যাবত মাছই পাচ্ছি না। মাছ যা আজকে যেটা দেখলাম যে যা আছে পুকুরে চাষ করা মাছ, কোনো নদী নালার কোনো মাছ নেই, তাও ওইখানে দামটা অনেকটা বেশি। সবজির দাম কেমন? সবজির দামও প্রত্যেকটা সবজির দামই 5,000 টাকা বেড়েছে আমার ধারণা, কারণ আমি আগে যেভাবে নিয়েছি তার থেকে 5,000 টাকা। সবজি 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আপনারা শুনছিলেন যে একজন ক্রেতা বলছিলেন যে সবজির দাম আগের থেকে বেড়েছে এবং মাছের দামও কিন্তু অনেকটাই বাড়তি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু জানবো একজন ব্রয়লার মুরগি এবং কক মুরগির বিক্রেতা আছে যে ঈদ পরবর্তী সময়ে মুরগির বাজারের মূল্য কেমন? একবারে এখন কমেই নেই, একবারে করে অন্য অন্য তুলনা হচ্ছে এখন বর্তমানে একবারে 140 টাকা আছে, মুরগি আছে আপনার 140 টাকা, এভাবে একবারে ব্রয়লার মুরগি 140 টাকা, কক 240, একবারে সীমিত দামে হইতেছে কেন হইতেছে। আপনারা শুনছিলেন যে এখানকার একজন ক্রেতা এবং একজন বিক্রেতা তারা কিন্তু জানাচ্ছিলেন যে বিশেষ করে যে মুরগি রয়েছে ব্রয়লার মুরগি এবং কক মুরগির মূল্য কিন্তু স্বাভাবিক রয়েছে, আর মাছের বাজার এবং সবজির বাজার কিন্তু অনেকটাই বেশি এবং ক্রেতারা তারা বলছেন যে সামনের দিনগুলোতে হয়তো মাছ এবং সবজির বাজারের মূল্য আরো বাড়তে পারে। তো এছাড়া আমি অন্যান্য যে পণ্য রয়েছে বিশেষ করে চিনি, সয়াবিন তেল সহ এইসব পণ্যের দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো স্নিগ্ধা, এই ছিল নেত্রকোনার যে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। নেত্রকোনার নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান।